একটা আপু ইন্ডিয়া থেকে বলতেছে যে আপু আমি যদি বাংলাদেশ থাকতাম তাহলে তোমাকে মাছ কিনে দিয়ে আসতাম। তোমাকে দেখলে আমার অনেক খারাপ লাগে। আমার যা আছে যতটুকু আছে তাই দিয়ে আমি চলার চেষ্টা করি। কেন আমি মানুষের কাছে হাত পাতবো? আমার ছেলে তো কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল। ও তো আমাকে দেখে কি কান্না, মানে ও ভয় পেয়ে গিয়েছিল। আসলে নিজের ভালো পাগলও বোঝে। সে যদি তার নিজের ভালো না বোঝে তাহলে আমরা কিছু করার নেই। তোমরা আমাকে সাজেস্ট করো আমি ঘর মোছার জন্য কোন মপটা কিনবো? বাকেট আকারে যেটা পাওয়া যায় সেটা কিনবো, নাকি তোমার এই লম্বা যেটা নর্মাল পাওয়া যায় ঘর মোছার জন্য সেটা কিনবো? কোনটা কিনবো আমাকে একটু বলো তো। আমি একটু কনফিউশনে আছি, কোনটা কিনবো বুঝতে পারছি না। যে যেমন তার সাথে সেরকম বিহেভ করতে হয়, না হলে তাকে শায়েস্তা করা যায় না। শক্ত না হলে কোনো কিছু পাওয়া যাবে না। শক্ত হতে হবে, কঠোর হতে হবে, তাহলে সব কিছু পাওয়া সম্ভব, না হলে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন প্রায় 10টা বাজে। আলু পরোটা বানাবো। কয়েকদিন ধরে আলু পরোটা খেতে ইচ্ছা করতেছে, তাই ভাবলাম আজকে বানিয়েই নেই। যদিও আজকে যায়নি, স্কুল খোলা থাকলে অবশ্য এসব কাজ করা যায় না, এগুলো করতে গেলে দেরি হয়ে যায়। কিন্তু তারপরেও করতেছি, কারণ যদি বন্ধ থাকে তখন আবার অন্য কাজ করি, তো দেখা গেলো যে তখন আর এসব কাজ করা হয় না। আলু পরোটা আমি আসলে খুব কম বানিয়েছি, এর আগে বানিয়েছিলাম 2বার। তো খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, তবে বানাতে একটু কষ্ট হয়ে যায়। দেখা গেল যে আলুগুলোকে যদি আলাদা করে ছোটো ছোটো গোল করে পরোটার সাথে মিক্স করে বানাই, সেক্ষেত্রে পরোটাটা ফেটে যায় বা বানাতে অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি আজকে ঠিক করেছি যে আলু আর আটা একসাথে মিলিয়ে বানাবো। আমি অবশ্য আটা দিয়ে বানাচ্ছি, এটা অনেকে ময়দা দিয়ে বানায়। তো এত সময় আমার নেই, কারণ ময়দার মধ্যে অনেক সময় লাগে। তাছাড়া প্রায় সময় তো আটা রুটি খাওয়া হয়, তাই আটা দিয়েই বানাচ্ছি। আরেকদিন ময়দা দিয়ে বানাবো। আরে বাসায় কত ময়দা পড়ে আছে, ময়দাগুলো দিয়ে কিছু বানানো হচ্ছে না। সেই যে রোজার সময় কিনেছিলাম ময়দা, যে আমি ভেজিটেবল রোল বানাবো, নাগেটস বানাবো, সিঙ্গারা বানাবো, সমুচা বানাবো, কিছুই করা হলো না। ময়দাগুলো বাসায় পড়েই আছে, কোনো কাজ করা হচ্ছে না। একদমই ইনটেক 2 প্যাকেট ময়দা আছে, ভাবতে পারো। একটা আমি কিনেছিলাম আর একটা বাবা কিনে এনেছিল, কিন্তু কোনো কাজই হচ্ছে না। আসলে এত বেশি ব্যস্ত থাকি, মানে বাড়তি কোনো কাজ করার সময়ই পাই না। রান্নাটাই কোনো রকমে করি, বাড়তি কাজ কীভাবে করবো বলো? এই বাচ্চাদের নিয়ে সারাদিন সময় চলে যায়। ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে আসা, আবার বাসায় ওকে পড়ানো, এদিকে আবার সায়রাকে পড়ানো, পিচি দুইটার খাবার খাওয়ানো, ওদেরকেও টেক কেয়ার করা। তো এগুলো করতে করতেই সময় চলে যায়, বাড়তি আর কোনো কিছুই করতে পারি না। তবে হ্যাঁ, সপ্তাহে যে 2 দিন বন্ধ থাকে ওই 2 দিন চাইলেই করতে পারি। তবে ওই 2 দিন অনেক কাজ থাকে। যেমন ধরো কিছু টাকা জমাই, ওই টাকা দিয়ে আমি এটা কিনি সেটা কিনি। তো কিছু কিনতে হলে তো বাসা থেকে বের হতে হয়, তাই না? তো বের হতে গেলেই সময় অনেক চলে যায়, তখন আর অন্য কোনো কাজ করা হয় না। তাছাড়া ঘর ধরে গুছাতে হয়, কিছু এক্সট্রা কাজও করতে হয়। তো এগুলো করতে গেলে আর ওইগুলো করা হয় না। এই যে দেখো এখন জলপাই সিজন আসছে, সবাই জলপাই আচার বানাচ্ছে, আমিও বানাবো। এখন চাইলে তো আর জলপাই আচার বানানো যায় না, জলপাই কিনতে হবে, তেল কিনতে হবে, চিনি কিনতে হবে। বাবুরা বাসায় বসে থাকলে এগুলো কিছুই হবে না। চিনি অবশ্য আছে, কিন্তু তেল কিনতে হবে। জলপাই এখন দাম কমে গেছে, তো আমি ঠিক করছি যে আগে জলপাই আচার বানাবো, তারপর ময়দাগুলো দিয়ে অন্য কিছু বানিয়ে নিব। আলু পরোটা বানাতে পারলাম, ভেবেছিলাম বানাতে পারবো না, আলু একটু বেশি হয়ে গিয়েছে, আলু একটু কম দেওয়া লাগে। তো পরে অবশ্য আমি আটা দিয়ে ভালো করে মথে নিয়েছি, মোটামুটি ভালোই বানাতে পেরেছি। এই দেখো এখন তেলে ভেজে নিচ্ছি। কয়েকদিন ধরেই সকালবেলা ইলেকট্রিক চুলায় নাস্তা বানাতে হচ্ছে। সকালবেলা গ্যাস একদমই থাকে না, আগে যাও থাকতো, এখন তাও থাকে না। সামনে তো শীতকাল আসতেছে, সামনে তো আরও থাকবে না। মনে করো যে বিকাল পর্যন্ত গ্যাসই থাকবে না, তখন এই ইলেকট্রিক চুলায় কাজ সারতে হবে। অনেক সময় তো সন্ধ্যার পরেও গ্যাস থাকে না। মনে করো যে শীতকাল আসলে গ্যাস থাকেই না, খুব কম গ্যাস থাকে দিনের বেলা। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। অনেক আপুরাই আমাকে অনেক কমেন্টস করে, আমি সবার কমেন্টস রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সবার কমেন্টস আমি দেখি। আমার কাছে অনেক ভালো লাগে যে আপুরা আমাকে কমেন্টস করে ওদের মতামত জানায়। একটা আপু ইন্ডিয়া থেকে বলতেছে যে আপু আমি যদি বাংলাদেশ থাকতাম তাহলে তোমাকে মাছ কিনে দিয়ে আসতাম। তোমাকে দেখলে আমার অনেক খারাপ লাগে।
তো আপুর এই কথাটা শুনে আমার অনেক ভালো লেগেছে। আপু যে আমাকে বলেছে এতেই আমি খুশি। আসলে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমার অবস্থা এরকম হয় নাই যে আমি কারো কাছ থেকে দয়া বা অনুগ্রহ নিব। হ্যাঁ, আমি জানি মানুষ আমাকে খুশি হয়ে বলে, ভালোবেসে বলে, তারপরও আমি তো আর অথর্ব হয়ে যাইনি যে মানুষের কাছ থেকে এভাবে করে আমাকে নিতে হবে। আমার যা আছে, যতটুকু আছে তাই দিয়ে আমি চলার চেষ্টা করি। কেন আমি মানুষের কাছে হাত পাতবো? আমি কখনোই আমার আত্মীয়স্বজনের কাছ থেকেই কোনো কিছু নেই না, হাত পাতি না, বলি না। আর বাইরের মানুষের কাছে কি বলবো? তোমরা যে আমাকে এত ভালোবাসো, এটা আসলে কমেন্টস না পড়লে বুঝতাম না। আমি জানি আমাকে তোমরা অনেকেই ভালোবাসো। আর একটা আপু বলতেছে ফেসবুকে ভিডিও ছাড়ো, ভিডিও ভাইরাল হবে। ফেসবুকে আলাদা করে ভিডিও ছাড়ার সময় নেই, কারণ ইউটিউবেই ছাড়তে পারি না, ফেসবুকে কিভাবে ছাড়বো? তো ইউটিউবে ভিডিওটি আমি ফেসবুকে ছাড়ি, টিকটকে ছাড়ি। তো আলাদা করে আমি এখনও ভিডিও তৈরি করি না, কারণ সেক্ষেত্রে অনেক সময় লাগে, এত সময় আমার নেই। আর একটা আপু বলতেছে প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করতে। আপু, প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করা এতটা সহজ না, অনেকটা কষ্ট। হ্যাঁ, সহজ হইতো যদি আমি 4-5 মিনিটের ভিডিও করতাম, তাহলে সহজ হতো। এখন তোমরাই বলো 4-5 মিনিটের ভিডিওতে আমি কতটুকু কী বলবো? সৌজন্যের সাথে সাথেই তো সময় চলে যাবে। আমি আমার মনের কথা সম্পূর্ণ খুলে বলতে পারবো না, সেক্ষেত্রে 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট তো লাগবেই। তো একটা লং ভিডিও করতে গেলে একটু সময় লাগে, যেহেতু আমার বাচ্চারা আছে। তো আমি চাইলেও অবশ্য সম্পূর্ণ করতে পারি না, তারপরে আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও আপলোড করতে। আগে তো আমি প্রতিদিন ভিডিও আপলোড করেছি বা করার চেষ্টা করেছি, এখনও তাই করব, প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। মানে যতটুকু সম্ভব কন্টিনিউ কাজ করার চেষ্টা করব, ইনশাল্লাহ। তোমরা জাস্ট আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যাব। তোমরা বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক করো, কমেন্টস করো, তাহলেই হবে। কারণ তোমরা যত বেশি লাইক করবে, তত বেশি আমার ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছে যাবে, তত বেশি আমার ভিডিওটা অন্য মানুষ দেখবে, তো তত বেশি আমার ভিডিওটা ইমপ্রেশন বাড়বে। এই কারণে লাইক করাটা খুব জরুরি আপুরা। আলুর পরোটা ভালোই হয়েছে, খেতে ভালো লাগছে, কিন্তু আমি ডিম দিয়ে খাচ্ছি, তাই আলু পরোটা স্বাদ পাচ্ছি না। আলু পরোটা খেতে হয় মাখন দিয়ে বা মাংস দিয়ে। ডিম দিয়ে খেলে অবশ্য আলু পরোটা খেতে ভালো লাগে না, কারণ ডিম দিয়ে খেলে আলু পরোটার স্বাদ পাওয়া যায় না। হয় মাংস দিয়ে খেতে হবে, আর না হলে এমনি খেতে হবে। আমি ডিম দিয়ে খাচ্ছি, এই কারণে আমি একটা বেশি খেতে পারিনি। আমার একটা খেয়েই পেট ভরে গিয়েছে, আর খেতে পারিনি। ছেলের স্কুলে দেরি হয়ে গিয়েছিল, আমি তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে পরোটাগুলো বানিয়ে ছেলেকে নিয়ে স্কুলে এসেছি। ছেলের জন্য শুধু আলাদা করে একটা পরোটা ভেজে নিয়েছি, আর বাকি পরোটাগুলো ভাতে পারিনি, কারণ দেরি হয়ে গিয়েছিল। এইদিকে পরোটা বানানোর জন্য যুদনাকে খাওয়াতে পারিনি, তাই বাধ্য হয়ে বাসা চলে আসলাম। বাসায় এসে যুদনাকে খাইয়ে দিয়ে তারপর পরোটাগুলো তেলে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে বাচ্চাদেরকে দিয়ে আমি খেতে বসেছি। বাবারে, অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাওয়া, তারপর আবার তড়িঘড়ি করে বাসায় আসা। এদিকে আমি আবার একটা কাজ করেছি, জানো কী করেছি? আমি চুলায় দুধ বসিয়েছিলাম, চুলা তো গ্যাস কম ছিল, তো ওই দুধটা নামাতে পারিনি, মনে ছিল না। এটা আবার মনে পড়ছিল রাস্তায়। তখন ভাবলাম আল্লাহ কী হবে, আমি তো দুধ বসিয়ে দিয়ে আসছি, চুলা নিভিয়ে আসিনি, সায়রাকেও কিছু বলিনি। এদিকে ছেলে স্কুলে দেরি হয়ে যাচ্ছে, এখন তো ব্যাক করা সম্ভব নয়। তারপর ভাবলাম গ্যাস তো থাকে না, আল্লাহ ভরসা, আল্লাহ সব ঠিক করে দিবে। বাসায় এসে দেখি গ্যাস পুরো বন্ধ হয়ে গিয়েছে, বেঁচে গিয়েছি। অবশ্য দুধটা গরম হয়ে গিয়েছে, দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে। সত্যি আল্লাহ পাক রহমত না করলে আমার যে কী হতো। বাচ্চাদেরকে বাসায় রেখে যাই, অনেক টেনশনে থাকি। আল্লাহ পাকের উপর ভরসা করেই আমি চলে যাই। কী করবো বলো, আমার তো আর কিছু করার নেই। এই যে আজকে আমি বাসায় আসলাম, আবার বাসায় এসে আবার স্কুলে গিয়েছিলাম। তো স্কুলে যাওয়ার পর জানো না, আমার অনেক কষ্ট হয়েছে। মানে স্কুলে যাওয়ার পর আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি। আমি যে আবার ব্যাক করে আসবো, সেই শক্তিটুকু আমার ছিল না। এখন যদি আমি টাকা খরচ করে আবার বাসায় আসি, তাহলে তো সেই টাকাটা আমার জমানো হবে না। টাকা জমানোর জন্যই আমাকে এত বেশি কষ্ট করতে হচ্ছে। কি করব বলো? তোমরা তো সবই জানো যে আমার হাজব্যান্ড কেমন প্রকৃতির মানুষ। উনি আমাকে এই যাওয়া আসা খরচ ছাড়া আর কোনো টাকাই আমাকে দেয় না। হাত খরচের টাকা তো দূরে থাক, সংসারে কোনো কিছু লাগলেও উনি এনে দেয় না। আমি যতটুকু পারি সেগুলো দিয়ে করার চেষ্টা করি। বাসায় আসার কারণে স্কুলে যেতে দেরি হয়ে গিয়েছিল। আমার ছেলে তো কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল। ও তো আমাকে দেখে কি কান্না, মানে ও ভয় পেয়ে গিয়েছিল, দেরি হয়ে গিয়েছে। আমি ওকে বলেছিলাম যে তুমি এই বটতলায় বসবা, আম্মু তাড়াতাড়ি করে চলে আসবো। আমার যদি দেরি হয় 5 থেকে 10 মিনিট, তুমি বসে থাকো, সমস্যা নেই, আম্মু চলে আসবো। কিন্তু আমি এসে দেখি ও নাই। কী ব্যাপার, আমার মাত্র দেরি হচ্ছে 5 মিনিট, ছেলে নাই। মানে ও এসে আমাকে না দেখে চলে গিয়েছে। এখনও কোথায় গেছে আমি ওকে খুঁজতেছি। স্কুলের ভিতরে গেলাম, দাঁড়ান বলে সে তো বের হয়ে গিয়েছে। এখন আমি টেনশনে পড়ে গিয়েছি ও কোথায় গিয়েছে। তারপর দেখি ওর সামনে থেকে আসতেছে।
মেজাজটা এত গরম হয়ে গেছিলো না, ওকে বারবার বলে গেছিলাম যে তুমি এই জায়গায় বসবা, এই জায়গায় বসবা। পরে ওকে অনেক মেরেছিলাম, অনেক খারাপ লেগেছিলো আমার। কী করবো বলো, ওকে মানে খুঁজতে হয়েছিল। আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে ও কোথায় গেলো। ওকে বারবার বলেছিলাম যে তুমি এই জায়গায় বসে থাকো, আম্মু আসতেছি আসতেছি। মানে কী করবো, বাসায় গিয়ে আমি আর আসতে পারি না। আমি শত চেষ্টা করে বাসায় গিয়ে আমি আগে আসতে পারি না, আমার দেরি হয়েই যাবে। এই কারণে আমি ছেলেকে নিয়ে একেবারে বাসায় চলে আসি। তাছাড়া 4বার আপ ডাউন করতে গেলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, আমি অনেক অসুস্থ হয়ে যাব। তোমরা তো জানোই আমার অবস্থা। আজকে বাসা আসার পরে সায়রাকে বলতেছি যে সায়রা, আম্মু অনেক খারাপ লাগছে। তুমি তো দেখলা যে আম্মু মাঝখান দিয়ে একবার আসলাম আবার গেলাম, আম্মু একটু রেস্ট পেলাম না, আম্মুর কত কষ্ট হইতেছে, আম্মু কত খারাপ লাগছে। তখন সায়রা আমাকে দেখে বলতেছে, আম্মু তুমি আর আইসো না, তুমি একেবারেই আসো, তোমার এত কষ্ট হয়। মানে আমার মেয়ে বুঝছো আমাকে সবসময় কমপ্লেন করে যে আম্মু তুমি এত দেরি করে কেন, তুমি আসো না কেন, তুমি এত দেরি করে আসো কেন। মানে ও খুব বিরক্ত হয় এইভাবে করে বাচ্চাদের নিয়ে একা একা থাকতে। কী করব, আমার তো আর কিছু করার নেই। আলহামদুলিল্লাহ এখনও অনেক বেশি ইউজড হয়ে গিয়েছে, এখন আর কমপ্লেন করে না, কমপ্লেন কম করে। কন্টেইনারে 2 মেয়ের কাপড় চোপড় গুছিয়ে রাখলাম, এক পাশে সাদা কাপড় রাখলাম আর পাশে জুনানের কাপড় রাখলাম। কন্টেইনারটা ভালোই হয়েছে, এটা কিনে আমার অনেক লাভ হয়েছে। ভাবতেছি আমার জন্য সেম এরকম একটা কন্টেনার কিনবো আমার কাপড় চোপড় রাখার জন্য, কারণ একটা ড্রয়ারে আমার কাপড় চোপড় রাখা, জায়ান্ট সারা কাপড় চোপড় রাখা অনেক সমস্যা হয়ে যায় কাপড় চোপড় বের করতে। তাই ঠিক করেছি ওই ড্রয়ারে শুধুমাত্র জায়ান্ট সারা কাপড় চোপড় থাকবে, আমার জন্য আমি আলাদা একটা কন্টেনার কিনে নিব, ওখানে শুধু আমার কাপড় চোপড় রাখবো, সেক্ষেত্রে ঝামেলা হবে না। গুছিয়ে তো রাখলাম, এখন এটা কোথায় রাখবো, রাখার জায়গা পাচ্ছি না। আপাতত দরজা চিপায় রাখলাম, দেখি পরে অন্য কোথায় রাখবো, এখানে তো রাখা যাবে না, বাবু আসলে আবার চেঁচিয়ে শুরু করে দিবে। একটা আপু কমেন্টসে বলেছিল যে আপু তোমার হাজব্যান্ডের ইনকাম কম, তাই সে সব কিছু সামাল দিতে পারে না, তার অনেক কষ্ট হয়, তুমি মখাপ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আপুরা আমি যেগুলো চাই সেগুলো তো বেসিক নিডগুলো চাই, এগুলো কিন্তু দেওয়ার সামর্থ্য ওনার আছে, ওনার যে সামর্থ্য নেই তা না। আমার কষ্টটা এই জায়গায় লাগে, ওনার সামর্থ্য আছে, উনি প্রতিদিন হাজারখানা টাকা মানে কিছু টাকা ওনার কাছে থাকে, তো সেই টাকায় কিছু করে জমালে কিন্তু অনেক টাকা হয়ে যায়, সেই টাকা দিয়ে উনি মাছ আনতে পারে, সেই টাকা দিয়ে উনি আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারে যেগুলো আমাদের খুব দরকার। তো আমি কিছু বলিনি যেগুলো করার জন্য অনেক টাকা লাগবে তা কিন্তু না, হাজারখান টাকা দিলেই কিন্তু সেগুলো হয়ে যাচ্ছে। এই দেখো আমি এগুলো কিনলাম, তো এগুলো তো আর আমি একদিনে কিনে নিই, এগুলো আমি টাকা জমিয়ে কষ্ট করে কিনেছি, একদিন তো এগুলো কিনে নিই। বাচ্চাদের প্যান্টগুলো কিনে একটু সমস্যা হয়ে গিয়েছে, কারণ জুনিয়রের প্যান্টগুলো একটু টাইট লাগে, সাদারটাও একটু টাইট লাগে, মনে করো যে পরা যাবে মানে বেশি দিন পরা যাবে না। আমার কথা হচ্ছে 6 মাস 1 বছর পড়তে পারলেই হয়েছে, বেশি দিন পড়া লাগবে না, বাচ্চারা তো এমনিতেই বড় হয়। আর একটু বড় কেনার দরকার ছিল, আসলে খেয়াল করতে পারিনি, ভ্যাঙ্গাতে কিনেছিলাম, তারপরে কিনেছিলাম, ছেলে কিনে বাসায় যাওয়া লাগবে, বাচ্চার বাসায় আসে, এই কারণে আসলে ওইভাবে করে সময় দিতে পারিনি। আর একটু ঘুরলে অবশ্য এর থেকে বড় প্যান্ট পেতাম, আসলে আমি বুঝতে পারিনি যে প্যান্টগুলো তো ছোটো হয়ে যাবে। ভেবেছিলাম আমার বাচ্চারা তো শুকনাই, তো এই প্যান্টগুলো ওদের হবে, কিন্তু ওরা যে লম্বা হয়েছে বা ওদের স্বাস্থ্য একটু মানে ভালো হয়নি, মনে করে যে একটু বড় লাগবে আর কি, সেটা আমি বুঝতে পারিনি। একটা আপু কমেন্টসে বলতেছিল শীতকাল তো চলে এসেছে, প্যান্টগুলো কেনা কি দরকার ছিল। তো প্যান্টগুলো আসলে কেনা নিয়ে তো আমার বহুত আগে থেকেই ছিল, তোমরা তো জানোই, কিন্তু মানে কিনবে করে আর কেনা হয়নি, এই জন্মদিন পালন করা, এই খরচ সেই খরচ, অনেক আগেই প্যান্টগুলো আমার কেনা নিয়ে ছিল, আমি কিনতে পারিনি। তো সমস্যা নেই, শীতকাল তো তোমার 3 মাস তাই না, 3 মাস তো শীত থাকে, এরপর তো শীত থাকবে না, তখন আমি কি পরাবো, তখন এগুলোই পরাবো। জুনের না যদি ওর প্যান্টগুলো পরতে না পারে সমস্যা নেই, সাদা প্যান্টগুলো ওকে পরাবো, দরকার হলে সাদার জন্য আবার প্যান্ট কিনে নিব, কোনো সমস্যা হবে না। লাউয়ের খোসাগুলো কেটে রেখেছিলাম, সেগুলো এখন আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। বহুদিন ধরে লাউয়ের খোসা ভাজি খাওয়া হয় না, আসলে লাউ কেনা হয় কিন্তু লাউয়ের চামড়াগুলো রাখা হয় না, রাখলে অবশ্য পরে আর ভাজি করতে মনে থাকে না, ভুলে যাই, ফ্রিজে নষ্ট হয়ে যায়, এই কারণে লাউয়ের খোসা ভাজি খাওয়া হয় না। কিন্তু এবারে ঠিক করেছি লাউয়ের খোসা ভাজি করবই করব। তারপরও 2 দিন লেট হয়ে গেল, অনেকদিন ধরে লাউ শাক খেতে ইচ্ছা করেছিল। বাবুরাবুকে কত বলেছি লাউ শাক আনতে, কিন্তু ওনার কোনো খবরে নেই, উনি শাক আনেই না, উনি সবজি আনবে শাক আনবে না। তারপর আমি টাকা জমিয়ে শাক কিনে আনলাম, সেই টাকাটা আবার ওনার কাছ থেকে ওষুধ করে নিতে হবে, তার জন্য ঘ্যাং করতে হবে। বলো কেমন লাগে এরকম করতে সবসময়। কী আর করার, নিজের ইনকাম না হওয়া পর্যন্ত এগুলো তো করতেই হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমার যদি ইনকাম থাকতো না তাহলে আমি ওনার কাছ থেকে কোনো কিছু চাইতাম না, আমি আমার টাকা দিয়ে সবুজ কিনে নিতাম। বিশ্বাস করা পুরো ওনার কাছ থেকে আমি একটা সুতার বস্ত্র চাইতাম না, সুতার বস্ত্র না, বরঞ্চ থাকলে আমি আরও তারা দিতাম। তার কাছে কিছু চাইলেই সে বলে আমার হাতের সমস্যা, আমার হাত ফুলে গেছে, আমার হাতে এক্সরে করাইতে হবে, আমি এক্সরে করাই না। মানে এই কথাটা সে আজকে 2 বছর ধরে বলতেছে, আমি বলতেছি তুমি তো হাতে এক্সরে করাও, হাতে চিকিৎসা করাও, করো না কেন, তুমি আমার কিছু দাও না, তুমি তোমারটা করো, সেটাও করো না। তোমার কাছে কিছু চাইলে তুমি বলো যে আমার সমস্যা, তোমার সমস্যা তুমি ফিল আপ করো, তোমার সমস্যা তুমি ফিল আপ করো না, উল্টো আমাকে কথা শোনাও। মানে সে নিজে তার চিকিৎসা করাবে না, আমাকে কথা শোনাবে। আমি কি তাকে না করেছি যে তুমি তোমার চিকিৎসা করায়ও না? আমি বলতেছি একটা কাজ তো হোক, হয় তোমারটা হোক না হলে আমারটা হোক, না হয় বাচ্চাদেরটা হোক, তাও হোক, কিন্তু না, সে কারোটাই করে না, সে তারটাও করে না, আমারটাও করে না, বাচ্চাদেরটাও করে না।
তার কাছে টাকা আছে, সে ইনকাম করে। সে যদি তার চিকিৎসা না করে তাহলে আমার কী করা আছে বলো? আমি কি তাকে জোর করে টাকা কাছে নিয়ে যেতে পারবো বলো? সে শক্তি বা সামর্থ্য কোনোটাই কি আমার আছে? কোনোটাই আমার নেই। আসলে নিজের ভালো পাগলও বোঝে। সে যদি তার নিজের ভালো না বোঝে তাহলে আমার আর কিছু করার নেই। আমি যদি কষ্ট করে অল্প করে টাকা জমিয়ে আমার চোখের ইচ্ছাগুলো পূরণ করতে পারি, সে কেন করতে পারবে না? আসলে কি জানো, তার ইচ্ছাই নেই, তার এগুলো করার ইচ্ছাই নেই। কেউ যদি তাকে ফ্রি টাকা দেয় তাহলে সে চিকিৎসা করাবে, তাও সে করাবে না। ওই টাকা দিয়ে সে অন্য কাজে খরচ করবে, তার চিকিৎসা সে করাবে না। তাহলে আমি কিভাবে তাকে চিকিৎসা করাবো বলো? কিভাবে আমি তাকে তার কাছে নিয়ে যাব? তার সমস্যা সে যদি না বুঝে, সে যদি সেটা ফিল না করে, তাহলে আমার কী করার আছে বলো? 1200 টাকা জমিয়েছি, মপ কিনতে হবে। এখন কোন মপ কিনবো বুঝতে পারতেছি না। ঘরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, ঘর মোছার মপ কিনতে হবে। নর্মাল মপ কিনলে তো সে অনেক কষ্ট। তো একটা মপ দেখেছিলাম যেটা দিয়ে চিপানো লাগে না, যেটা সহজে নাকি চিপানো যায়। তো ওই মপগুলো আবার 2 প্রকারের আছে, একটা আছে যে সিঙ্গেল, আর একটা আছে যে বাকের শ। তো বাকের শগুলোর দাম একটু বেশি, 1500 টাকা 2000 টাকা। ওটা কিনবো কিনা ভাবতেছি। ওটা কিনলে কি লাস্টিং করবে কিনা ভালো, তোমরা কি বলতে পারবা? বাকের শ যেগুলো পাওয়া যায় ঘর মোছা, ওইটা কেমন হয় আমাকে বললে একটু ভালো হয়। টাকা বেশি লাগবে, তারপর আমি চিন্তা করতেছি একেবারে কিনেই নিব। বারবার কেন কিনবো, খরচ করবো। একটা আপু আমাকে অবশ্য বলেছিল যে অনলাইন থেকে একটা কিনতে, ওটা নাকি অনেক ভালো হয়। ওইটা কিনবো কিনা সেটাও ভাবতেছি। তোমরা আমাকে সাজেস্ট করো আমি ঘর মোছার জন্য কোন মপটা কিনবো। বাকের টাকার যেটা পাওয়া যায় সেটা কিনবো, নাকি তোমার এই লম্বা যেটা নর্মাল পাওয়া যায় ঘর মোছার জন্য সেটা কিনবো? কোনটা কিনবো আমাকে একটু বলো তো। আমি একটু কনফিউশনে আছি, কোনটা কিনবো বুঝতে পারছি না। এদিকে আবার ঠিক করেছি একটা প্লাস্টিকের ঝাড়ুও কিনবো। একটা ঝুড়ি কিনতে হবে, কারণ কাপড় চোপড় আধোয়া থাকে। আমিও ওই বাথরুমে কাপড় চোপড়গুলো ধুই। তো দেখা গেলো যে ওই বাথরুমের পাশে কাপড় চোপড় পড়ে থাকে, সেগুলো রাখার জন্য একটা ঝুড়ি লাগবে। ঝুড়ি ছাড়া কাপড়গুলো নিচে পড়ে থাকলে অনেক বেশি আওলাঝালা লাগে। জায়ান সারা কাপড় চোপড় তো ওরা নিজে ধুয়ে নেয়, কিন্তু ছোটো 2 মেয়ে যে কাপড় চোপড় তো আমাকে ধুতে হয়। এদিকে আবার শীত চলে এসেছে, তো জায়ান সারা তো ওদের কাপড় চোপড় ধুতে পারবে না, ওদের কষ্ট হয়ে যাবে। তখন সেগুলো আমাকে ধুতে হবে। কীভাবে যে কী করবো কিছুই বুঝতে পারছি না। ভাবতেছি একটা ওয়াশিং মেশিন কিনবো। 1 নম্বরে গিয়েছিলাম কিছু কিনতে, তো হঠাৎ করে ওয়াশিং মেশিন দেখলাম। ওয়াশিং মেশিনগুলো দেখে ভালোই লাগলো। বাবা, দামও সেরকম, মানে 10 কেজিরটা বা একটু হাই লেভেলেরটা 45,000 টাকা 40,000 টাকা দাম। আর যেগুলো একটু নর্মালি সেমি অটো সেগুলো মনে করো যে 16,000 টাকা 18,000 টাকা দাম। কীভাবে কিনবো? বলতেছে নাকি কিস্তিতে কেনা যাবে, কিছু টাকা ডাউন পেমেন্ট করে কিস্তিতে নেওয়া যাবে। হ্যাঁ, কিস্তিতে নেওয়া যায়, কিস্তিতে আমি কষ্ট করে নিতে পারবো। তবে ভাবতেছি কিস্তিতে কিনবো না, কষ্ট করে টাকা জমিয়ে একেবারে কিনে ফেলবো। দেখি কি করা যায়। আগামী বছর শালাকে স্কুলে ভর্তি করাই, তারপরে যদি টাকা পয়সা পাই সেভাবে, যদি হাতে কাছে টাকা আসে তাহলে একটা ওয়াশিং মেশিন কিনবো। ওয়াশিং মেশিন না কিনে আর উপায় নেই, এত কাপড় চোপড় ধোয়া সম্ভব হচ্ছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য। এই শুক্রবারে ব্র্যান্ডের মেশিনগুলো ঠিক করে নিয়ে আসবো। যত প্রকার ব্র্যান্ডের মেশিন আছে সবগুলো বের করে নিব, বের করে নিয়ে ঠিক করে নিয়ে আসবো। দেখি কত টাকা লাগে ঠিক করতে। ব্র্যান্ডের মেশিন যদি ঠিক করতে পারি তাহলে আর ব্র্যান্ডের মেশিন কিনবো না, আর যদি না পারি তাহলে কিনে নিব। ব্লাইন্ডার মেশিন কিনতে গেলেও সমস্যা পড়ে যাচ্ছি। নর্মালগুলোর দাম তো 2300 টাকা 2500 টাকা, কিন্তু ওগুলো দিয়ে চালের গুঁড়ো ব্র্যান্ডিং করা যাবে না, মানে ওগুলো কম ওয়াটের। তো চালের গুঁড়ো তো আমার ব্র্যান্ডিং করতে হবে, অনেক সময় পিঠে বানাতে লাগে, তো চালের গুঁড়ো তো ব্র্যান্ডিং করা লাগে। কী করবো বুঝতে পারছি না। ওগুলো আবার কিনতে গেলে 7,000 8,000 পড়ে যাবে। এত বেশি দাম পড়ে গেছে ব্র্যান্ডের মেশিনের, আমি তো ভাবতেই পারছি না। বাবুরাবু 3-4 বছর আগে ব্র্যান্ডের মেশিন কিনেছিল 4,000 টাকা 4,500 টাকা দিয়ে। এখন এই মেশিনগুলোর দাম 28 টাকা হয়ে গিয়েছে, ভাবতে পারো? আমার কাছে তো 4-5টা মেশিন পড়ে আছে। তোমাদেরকে একদিন দেখাবো যে আমার কাছে কতগুলো ব্লাইন্ডার মেশিন আছে। ব্লাইন্ডার মেশিনগুলো বের করে শুক্রবার ঠিক করে নিয়ে আসবো। দেখি ঠিক করা যায় কি না। ঠিক করে কত টাকা লাগবে আল্লাহ জানে। ব্লাইন্ডার মেশিন পরে আগে আচার বানাতে হবে, না হলে আবার জবে পাবো না, জবের দাম বেড়ে যাবে। আগে জবে আচার বানাবো, তারপর ব্লাইন্ডার মেশিনগুলো ঠিক করে নিব। দেখি কিছু টাকা জমাতে পারলে মাছ কিনে নিব। আমাকেই মাছ কিনতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। মাছ কিনে অনেকে বলবো যে মাছ বাকি নিয়ে এসেছি টাকা দাও, এভাবে করে টাকা পয়সা নিতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। উনি তো নিজ থেকে কোনো কিছু কিনে আনবে না, তো ওনার কাছ থেকে এভাবে করে টাকা পয়সা আদায় করতে হবে। যে যেমন তার সাথে সেরকম বিহেভ করতে হয়, না হলে তাকে শাস্তি করা যায় না। উনি যেরকম ওনার সাথে সেরকম বিহেভ করতে হবে, না হলে ওনার কাছ থেকে কোনো কিছু আদায় করা যাবে না। শক্ত না হলে কোনো কিছু পাওয়া যাবে না, শক্ত হতে হবে, কঠোর হতে হবে, তাহলে সব কিছু পাওয়া সম্ভব, না হলে পাওয়া যাবে না। মাছ কিনে এনে রান্না করে অনেকে মাছ খাইয়ে তারপর দিব খোটা। হ্যাঁ, তুমি মাছ খাও, তোমার শরম করে না? মাছের টাকা দাও না? তোমার পেট খারাপ করবে, তাড়াতাড়ি করে মাছের টাকা দিয়ে দাও। এইভাবে করে টাকা পয়সা আদায় করতে হবে, বুঝছো? আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।